স্টুডেন্টস ওয়েলকাম টু এডুমন্ত্র। আগে তোমাদের আমি শঙ্করী প্রসাদ কেসটা পড়িয়েছিলাম, আশা করি তোমরা বুঝতে পেরেছো, রাইট? শঙ্করী প্রসাদ কেসের জাজমেন্ট কী ছিল আমি তোমাদের সঙ্গে ডিটেলসে আলোচনা করেছি। বলেছিলাম যে পার্লামেন্ট চাইলে ফান্ডামেন্টাল রাইটকে অ্যামেন্ড করতে পারে। দেখো তার পরে আমি বলেছিলাম যে এই ল্যান্ড রিফর্ম রিলেটেড আবার আমরা একটা কেস পড়বো এবং সেটা আমাদের প্রসিডিওর এগোবে এরকম করতে করতে। দেখো পাঞ্জাব ল্যান্ড অ্যাকুইজিশন অ্যাক্ট একটা পাস করা হয়েছিল 1953-তে, ঠিক আছে? তো সেটা নিয়ে সমস্যা নেই, সমস্যা যেটা হয়েছিল যে সেই অ্যাক্টটাকে কী করা হয়েছিল, পার্লামেন্ট একটা কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট করে। ওকে, অ্যামেন্ডমেন্টটা ছিল হচ্ছে 17th কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 1964। সেই অ্যাক্টের দ্বারা ওই অ্যাক্টটা যেটা পাঞ্জাব ল্যান্ড অ্যাকুইজিশন অ্যাক্ট যেটা ছিল সেটাকে ওরা কী করলো 9th শিডিউলে রিপ্লেস করা হলো বাই 17th কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট। এবারে হয়েছে কি 1964-এ, তো সেই সময় দুই ভাই ছিল, হেনরি এবং উইলিয়াম গোলকনাথ। তো কী হয়, তাদের কাছে 500 একর এরকম জমি ছিল, ঠিক আছে? পাঞ্জাব গভর্নমেন্ট বললো কি যে তুমি 30 একর বা তোমরা 30 একর জমি রেখে বাকিটা ছেড়ে দিতে হবে। দেখো আমি যেই সময়ের কথা বলছি 1964-এর কথা, সেই সময় কিন্তু রাইট টু প্রপার্টি ছিল একটা ফান্ডামেন্টাল রাইট। তখন গোলকনাথ ব্রাদার্স তখন কি করলো না, পাঞ্জাব গভর্নমেন্টের এগেনস্টে কেস করলো এবং আমরা দেখবো একটা ফেমাস কেস হয়েছিল 1967-এ 17th কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের চ্যালেঞ্জ হিসাবে, ঠিক আছে? সেটা ছিল গোলকনাথ ভার্সাস দ্য স্টেট অফ পাঞ্জাব কেস 1967। এটা ছিল ভেরি মাচ একটা ইম্পর্টেন্ট কেস। কেন ইম্পর্টেন্ট দেখবো যে জাজমেন্টটা দেখবো কি আসছে। দেখো আস্তে আস্তে কী হয়, এই কেসটা ফাইনালি সুপ্রিম কোর্টে মুভ করে। তখন কয়েকটা লিগাল ইস্যু এখানে ইনভলভ হয় যে পার্লামেন্ট চাইলে কি ফান্ডামেন্টাল রাইটকে কি অ্যামেন্ড করতে পারে। তার কারণ ফান্ডামেন্টাল রাইট হচ্ছে এমন একটা জিনিস যে কাউকে আমরা মানে হার্ট উইথাউট সোল, ঠিক আছে? হার্ট উইথাউট সোল এরকমই। কিন্তু ফান্ডামেন্টাল রাইট কি পার্লামেন্ট চাইলে এরকম অ্যামেন্ড করতে পারে? পার্লামেন্টের কাছে কি পাওয়ার আছে? মাইন্ড ইট, পার্লামেন্টের কাছে কি পাওয়ার আছে? কারণ যেই সময়কার কথা বলছি 1967-এ, সেই সময় আন্ডার আর্টিকেল 368 আমরা জানি অলরেডি যে আর্টিকেল 368-এ কী আছে, সেই সময় ছিল প্রসিডিওর টু অ্যামেন্ড দ্য কনস্টিটিউশন। পাওয়ার কিন্তু ছিল না। ওকে, পার্লামেন্টের কাছে কিন্তু পাওয়ার ছিল না টু অ্যামেন্ড দ্য কনস্টিটিউশন। অ্যাকচুয়ালি আর্টিকেল 368-এ এই পাওয়ার কথাটা মেনশন করা ছিল না, শুধুমাত্র প্রসিডিওরটা ছিল যে প্রসিডিওর টু অ্যামেন্ড দ্য কনস্টিটিউশন। আর এই কারণেই দেখবো WBCS এর প্রিভিয়াস ইয়ারে প্রবাবলি 2017 কি 18-এ মেন্সে একটা কোশ্চেন এসেছিল যে আর্টিকেল 368-এ এখন কোন কথাগুলো এক্সিস্ট করে, ঠিক আছে? তো দেখবো যে সেই সময় শুধুমাত্র প্রসিডিওর ছিল, পার্লামেন্টের কাছে কোনো পাওয়ার ছিল না টু অ্যামেন্ড দ্য কনস্টিটিউশন। তখন বলে যে পার্লামেন্ট তাহলে কি করে ফান্ডামেন্টাল রাইটকে অ্যামেন্ড করে। আর একটা কথা এই সঙ্গে লিগাল ইস্যু ইনভলভ হয়েছিল, সেটা হচ্ছে যে আমরা বলেছিলাম আর্টিকেল 13 প্রথম দিককার ভিডিও তোমরা যারা অলরেডি দেখোনি, আমি কাইন্ডলি তোমাদের রিকোয়েস্ট করবো প্রথম দিককার ভিডিওগুলো তোমরা একটুখানি দেখে নাও, তাহলে তোমাদের এই ভিডিওগুলো বুঝতে একটুখানি সুবিধা হবে, বাস আর কিছুই নয়, ঠিক আছে? আর্টিকেল 13 ক্লজ 2-তে কি বলেছিলাম যে স্টেট এরকম কোনো ল বানাবেই না যেটা দেখবো কি ফান্ডামেন্টাল রাইটকে আমার ভায়োলেট করে। তাহলে দেখবো কি যে পার্লামেন্ট দেখবো স্টেটের আন্ডারে পার্লামেন্ট আছে, তো পার্লামেন্ট অ্যামেন্ড করেছে, তাই না? তো প্রশ্ন উঠলো তাহলে অ্যামেন্ডমেন্ট কি এটা একটা অর্ডিনারি ল, মানে অ্যামেন্ডমেন্ট কি একটা অর্ডিনারি ল নাকি এটা, কারণ অ্যামেন্ডমেন্ট করেও তো দেখবো কি ফান্ডামেন্টাল রাইটটা আমার ভায়োলেট হচ্ছে, তাই না? সোজা কথা মোরাল অফ দ্য স্টোরি এটাই দাঁড়ালো যে পার্লামেন্ট চাইলে কি কারোর ফান্ডামেন্টাল রাইটকে ভায়োলেট করতে পারে বা অ্যামেন্ড করতে পারে। সুপ্রিম কোর্ট তখন ডিক্লারেশন দিল, কি দিল যে না, পার্লামেন্টের কাছে সে পাওয়ার নেই যে পার্লামেন্ট চাইলে সে ফান্ডামেন্টাল রাইটকে অ্যামেন্ড করতে পারবে। দেখো আগে শঙ্করী প্রসাদ কেসে আমরা কি জাজমেন্ট দেখেছিলাম যে পার্লামেন্ট চাইলে ফান্ডামেন্টাল রাইটকে অ্যামেন্ড করতে পারে, রাইট? কিন্তু এই কেসে আমি যে কথা বলছি গোলকনাথ কেসে পার্লামেন্ট উল্টো একদম ওভার রুল করলো তার প্রিভিয়াস জাজমেন্টে, বললো কি যে না, পার্লামেন্ট চাইলে সে ফান্ডামেন্টাল রাইটকে কি করতে পারে, অ্যামেন্ডমেন্ট করতে পারে না, ঠিক আছে? আগে বলেছিল পার্লামেন্ট চাইলে করতে পারে, এখন বলছে যে না, পার্লামেন্ট চাইলে করতে পারে না। এটাও নাকি একটা অর্ডিনারি ল, কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট নাকি একটা অর্ডিনারি ল। এবং এর সঙ্গে সুপ্রিম কোর্ট আরেকটা কথা বললো যে ফান্ডামেন্টাল রাইটস আর ট্রান্সেন্ডেন্টাল ইন নেচার। আমি আগের দিন তোমাদের লাস্টে একটা প্রশ্ন করেছিলাম, রাইট, যে কোন কেসে সুপ্রিম কোর্ট বলেছিল যে ফান্ডামেন্টাল রাইটস আর ট্রান্সেন্ডেন্টাল ইন নেচার এবং পার্লামেন্ট চাইলে ফান্ডামেন্টাল রাইটকে অ্যামেন্ড করা তো দূরের কথা, টাচও করতে পারে না। এই গোলকনাথ কেসে সুপ্রিম কোর্ট জাজমেন্ট দিয়েছিল যে পার্লামেন্ট ফান্ডামেন্টাল রাইট অ্যামেন্ডমেন্ট করা তো দূরের কথা, পার্লামেন্ট টাচ করতে পারে না।
মনে আছে আমি তোমাদের প্রথম একটা কথা বলেছিলাম যে ফান্ডামেন্টাল রাইটের সঙ্গে ডিপিএসপির যে ঝামেলার কথা, এবং তার সঙ্গে বলেছিলাম যে একদিকে দেখবো পার্লামেন্ট আর একদিকে দেখবো সুপ্রিম কোর্ট, তাই না? সুপ্রিম কোর্ট একটা জাজমেন্ট দেবে, পার্লামেন্ট সেই রিলেটেড আবার একটা অ্যামেন্ডমেন্ট করবে। দেখো এই 17th কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট একটা চ্যালেঞ্জ হয়েছিল কোথায়? গোলকনাথ কেস। এই গোলকনাথ কেসটা আশা করি তোমাদের আমি বোঝাতে পেরেছি, রাইট? তো এই গোলকনাথ কেসের পরে দেখবো পার্লামেন্ট করেছে কি, একটা অ্যামেন্ডমেন্ট করেছে 1971-এ। ঠিক আছে, 1971 অ্যাকচুয়ালি দুখানা অ্যামেন্ডমেন্ট হয়েছিল এবং দুটোই ভেরি মাচ ইম্পর্টেন্ট, এবং পরীক্ষায় দেখা যায় প্রত্যেক বছর ঘুরিয়ে ফিরিয়ে কিন্তু এই কোশ্চেনগুলো কিন্তু মেন্সে কিন্তু আমরা দেখতে পাই, এবং এগুলো তোমাদেরকে পড়তে হবে। ঠিক আছে, চলো আমি তোমাদেরকে একটু হেল্প করে দিচ্ছি, আশা করি তোমাদের কাজেই লাগবে। দেখো 24th কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট করে কি করা হলো? গোলকনাথ কেসে যেই ভার্ডিক্টটা সুপ্রিম কোর্ট দিল যে পার্লামেন্ট চাইলে ফান্ডামেন্টাল রাইটকে অ্যামেন্ডমেন্ট করা তো দূরের কথা, টাচ করতে পারে না। সুপ্রিম কোর্টের যে ভার্ডিক্ট তার একটা উল্টো আমরা দেখবো একটা অ্যামেন্ডমেন্ট করলাম আমরা 24th কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট করে করা হলো যে না, পার্লামেন্ট চাইলে সংবিধানের যে কোনো প্রভিশন তারা অ্যামেন্ডমেন্ট করতে পারে, ইনক্লুডিং ফান্ডামেন্টাল রাইট। ঠিক আছে, ভেরি মাচ ইম্পর্টেন্ট। আরেকবার বলছি আমি আগে, গোলকনাথ কেসের রিয়াক্ট হিসাবে পার্লামেন্ট করছে 24th কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট। কি বললো? যে পার্লামেন্ট চাইলে সে যে কোনো প্রভিশন অ্যামেন্ড করতে পারে, ইনক্লুডিং ফান্ডামেন্টাল রাইট, মানে পার্ট 3-তে যেটা আছে করতে পারে। এবং আমি একটু আগে একটা কথা বলেছিলাম না যে পার্লামেন্টের কাছে কিন্তু শুধুমাত্র প্রসিডিওরটা মেনশন করা ছিল আন্ডার আর্টিকেল 368-এ, কোনো পাওয়ার ছিল না। তো এই পাওয়ার কথাটা আমরা অ্যাড করলাম। তো 24th কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট একটা আমরা একাধিক প্রভিশন অ্যাড করেছি। কি করলাম? নাম্বার 1 13 ক্লজ 4 আমরা অ্যাড করেছিলাম। ওকে, সেই 13 ক্লজ 4-এ আমরা অ্যাড করে বললাম কি, যে আমরা যদি কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট যদি করি এবং সেটা কিন্তু লয়ের আওতায় আসবে না, সেটা আমরা অ্যাড করলাম আর্টিকেল 13 ক্লজ 4-এ। অলরেডি এই কোশ্চেনটা অলরেডি দিয়েই দিয়েছে WBCS এর মেন্সে। ওকে, আর একটা কথা বললাম কি, যে আগে দেখবো শুধুমাত্র প্রসিডিওর কথা ছিল আন্ডার আর্টিকেল 368-এ, তো 368 ইটসেলফটা আমরা কি করলাম? অ্যামেন্ড করলাম। ঠিক আছে, তো তোমাদের জন্য একটা প্রশ্ন থাকলো যে 368 যদি আমরা অ্যামেন্ড করতে চাই তাহলে আমাদেরকে কোন প্রভিশন যেতে হবে? আমি তোমাদের ক্লু দিচ্ছি, 368 ক্লজ 1, 368 ক্লজ 2। তাহলে 368-কে অ্যামেন্ড করতে গেলে আমরা কোন ক্লজটা ফলো করব? তোমরা আমাকে কমেন্টে জানাবে। ঠিক আছে, চলো ফিরে যাই। তো 368-এ দেখবো কি, শুধুমাত্র প্রসিডিওর ছিল, প্রসিডিওর টু অ্যামেন্ড দ্য কনস্টিটিউশন, পাওয়ার কিন্তু ছিল না। তো পাওয়ার কথাটা অ্যাড করা হলো। পাওয়ার কথাটা আমরা অ্যাড করলাম আন্ডার আর্টিকেল 368-এ। রাইট নাও যদি আমরা দেখি তো কি লেখা আছে? পাওয়ার অ্যান্ড প্রসিডিওর টু অ্যামেন্ড দ্য কনস্টিটিউশন। আর এই কারণে WBCS এর মেন্সে এখান থেকে একটা কোশ্চেন দিয়ে দিয়েছিল। ঠিক আছে, আর একটা ফেমাস অ্যামেন্ডমেন্ট এর সঙ্গে হয়েছিল, মানে এই 24th কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট অ্যাক্টে আর একটা ফেমাস জিনিস আমরা অ্যাড করলাম। ঠিক আছে, প্রত্যেক বছর WBCS এখান থেকে পাওয়া যায় কি না, প্রেসিডেন্টের কাছে যদি কোনো কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট বিল যায়, ঠিক আছে, হি ইজ বাউন্ড টু সাইন ইট। ঠিক আছে, এবং এই প্রভিশনটা কিন্তু এখনো আছে। ওকে, কি বললাম? প্রেসিডেন্টের কাছে যদি কোনো কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট বিল যদি প্রেসিডেন্টের কাছে যায়, হি ইজ বাউন্ড টু সাইন ইট। ঠিক আছে, 24th কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট অ্যাক্টে আমরা এইগুলো করলাম। দেখো 24th-এর পরে না, ঠিক তার এই বছরই আমরা আবার একটা কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট করি, দ্যাট ইজ 25th কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট। কি বলি আমরা 25th কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট অ্যাক্টে? দেখো ডিপিএসপির 39B এবং 39C। ওকে, 39B এবং C-তে কি আছে তোমরা কমেন্ট বক্সে এটাও আমাকে জানাবে। ঠিক আছে, ডিপিএসপি 39B এবং 39C-কে ইমপ্লিমেন্ট করতে গিয়ে যদি দেখা যায় আর্টিকেল 14 মানে ফান্ডামেন্টাল রাইটের আর্টিকেল 14, আর্টিকেল 19 এবং আর্টিকেল 31 যদি ভায়োলেট হয়, ইউ ক্যানট মুভ কোর্ট, তুমি কোর্টে যেতে পারবে না। এটা 25th কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট অ্যাক্টে আমরা করেছিলাম। তো দেখলাম আমরা 17th কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, আমি আরেকবার তোমাদেরকে রিকল করে দিচ্ছি একদম প্রথম থেকে। ঠিক আছে, তো প্রথমে হয়েছিল কি, রমেশ থাপার কেসের পরে আমরা কি করেছিলাম? চম্পাকরম দরাইরাজন কেস করেছিলাম। তারপরে দেখবো কি, ফার্স্ট কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট হয়েছিল। ফার্স্ট কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট চ্যালেঞ্জ করলাম কোথায়? বললাম শঙ্করী প্রসাদ কেসের পরে হলো কি, অনেকটাই পরে 17th কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট হয়েছিল। তার মানে এই নয় যে মাঝে মাঝে অন্য কিছু হয়নি। হ্যাঁ, অন্য রিলেটেড অন্যান্য অ্যামেন্ডমেন্ট হয়েছে, আবার অন্যান্য কেসও হয়েছে, সেগুলো অন্যান্য রিলেটেড। আমি এই রিলেটেড কথাগুলো বলছি। ঠিক আছে,
তো 17th কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট চ্যালেঞ্জ কোথায় হলো? আমি বললাম গোলকনাথ কেসে। অলরেডি আমি তোমাদেরকে গোলকনাথ কেসটা পড়িয়ে দিয়েছি, ভার্ডিক্টটা ভেরি মাচ ইম্পর্টেন্ট। এই গোলকনাথ কেসের পরে কোন অ্যামেন্ডমেন্ট করা হয়েছিল? তো বললাম কি 24th অ্যান্ড 25th কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট আমার হয়েছিল। আমি অলরেডি বলে দিলাম 24th এবং 25th কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট অ্যাক্টে ঠিক কী হয়েছিল, এবং দেখব কি মূলত 24th কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট অ্যাক্টটা চ্যালেঞ্জ করা হয়েছিল একটা ফেমাস কেসে। কেসটা কি তোমরা বলবে, ঠিক আছে? আমি পরের দিন তোমাদের জন্য একটা ফেমাস কেস তো ডেফিনেটলি আনবো। আমি জাস্ট ক্লু দিয়ে রাখলাম যে এইটা 24th কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট কোন কেসে চ্যালেঞ্জ করা হয়েছিল। ওকে, আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে, আর লাইক করো, শেয়ার করো, অবশ্যই তোমরা কিন্তু ভালো থেকো।